গত ১৫.৫ বছর শেখ হাসিনা তার সরকারের মাধ্যমে যে কাজগুলো করেছিলেন তার মধ্যে একটা বড় কাজ ছিল প্রত্যেকটা জায়গায় দলীয়করণ শুধু না, মানে তার আস্থাভাজন বা তার কাজের বা তার ফ্যাসিজমের এই ফ্যাসিস্ট রেজিমের দোসরদেরকে বসানো। তো গুরুত্বপূর্ণ সব জায়গায় তো বসিয়েছেই, গুরুত্বহীন জায়গাগুলোতেও বসিয়েছে। যেমন মনে করেন গত ১৫.৫ বছর আপনি যদি কোনো ক্লাবের নির্বাচনেও যান, মনে করেন যেমন ঢাকা শহরে ঐতিহ্যবাহী কিছু ক্লাব আছে, ঢাকা ক্লাব, এরপর আছে গুলশান ক্লাব, বনানী ক্লাব, উত্তরা ক্লাব, এগুলো মানুষের একত্রিত হওয়ার মতো একটা জায়গা আর কি ক্লাব। এই জায়গাগুলো নির্বাচনও শক্তভাবে প্রভাবিত করে এখানে যারা প্রেসিডেন্ট হবে বা জয়ী হবে যা হবে সেটা একদম খুদ শেখ হাসিনার দপ্তর থেকে নির্ণয় করে দেয়া হতো, মানে যেগুলো মানে গুরুত্বপূর্ণ না সেগুলো। এখন আপনি চিন্তা করেন যে গণমাধ্যম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে মিডিয়া, টোটাল মিডিয়া, আমি শুধু নিউজ মিডিয়ার কথা বলছি, আমি টোটাল মিডিয়ার কথা বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউজ মিডিয়া যেমন গুরুত্বপূর্ণ জনগণকে জানানো কি হচ্ছে, একইভাবে এন্টারটেইনমেন্ট মিডিয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এন্টারটেইনমেন্ট মিডিয়া সেট করে জনগণ কিভাবে চিন্তা করে। সো এন্টারটেইনমেন্ট মিডিয়াতে যদি সিনেমার পর সিনেমা বা নাটকের পর নাটকে বলা হয় কথার কথা যে যারা দাড়ি রাখে বা টুপি পরে তারা দুষ্টু ব্যক্তি, যারা দাড়ি রাখে বা টুপি পরে তারা ৭১-এ রাজাকার ছিল, তাহলে একটা পর্যায়ে যে আপনার জনগণের একটা বড় অংশ কিন্তু সেটাতে বিশ্বাস করা শুরু করে। সো এই যে এই ধরনের দুষ্টুভাবে বা নোংরাভাবে প্রভাবিত করবার জন্য আপনার এন্টারটেইনমেন্ট মিডিয়াকে হাসিনা সরকার ১৫.৫ বছর ব্যবহার করেছে। এবং এই ব্যবহারের মাধ্যমে তারা যেটা করেছে যে এই এন্টারটেইনমেন্ট মিডিয়াতেও তারা তাদের যে লোকজন, মানে তাদের গোলামি করবে বা তাদের হয়ে কাজ করবে বা তাদের স্পোক্স পারসন হবে, এদেরকেই তারা সবচেয়ে বেশি সুযোগ করে দিয়েছে। সো আমরা এমনও শুনেছি যে ন্যাশনাল অ্যাওয়ার্ড একজনের পাওয়ার কথা ছিল, কিন্তু সে হাসিনার লোক না বা আওয়ামী লীগের সাপোর্টার না, তার জন্য তাকে না দিয়ে এরকম আরেকজনকে দেওয়া হয়েছে, এরকম অনেক শুনেছি। এবং এইসব নামের ভেতরে অনেকগুলো নাম আছে, যেমন মনে করেন যে, এবং এরাই কিন্তু সবচেয়ে বেশি মানে যেমন মনে করেন ১৫ই আগস্ট একটা ছোট ঘটনা ঘটেছিল যে ৩২ নম্বর, এই যে এই ১৫ই আগস্ট মানে হাসিনা পতনের পর ১০ দিন পর ১৫ই আগস্ট ৩২ নম্বরে শেখ মুজিবের অরিজিনাল বাড়িতে ফুল দিতে যেয়ে লাঞ্ছিত হয়েছিলেন একজন অভিনেত্রী রোকেয়া প্রাচী। এবং এটা নিয়ে আপনার এন্টারটেইনমেন্ট মিডিয়ার অনেকেই অনেক কথা বলেছেন, তারা দুঃখ প্রকাশ করেছেন যে রোকেয়া প্রাচীর মতো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া একজন অভিনেত্রী এরকম লাঞ্ছনা, হালকা লাঞ্ছনা বাট লাঞ্ছনার শিকার হয়েছেন। তারা এটুকু বলতে ভুলে গেছেন যে এই রোকেয়া প্রাচী এই ১৫.৫ বছর আওয়ামী লীগের ন্যারেটিভগুলো সব মিডিয়াতে ছড়িয়েছে, এতটাই ছড়িয়েছে যে নিজেকে এতটাই আওয়ামী লীগের মনে করেছে যে সে আওয়ামী লীগের সংসদ সদস্য হবার জন্য নমিনেশন পেপারও কিনেছে এবং আশাবাদীও ছিল যে আওয়ামী লীগের হয়ে সে সংসদ সদস্য হবে। তাহলে যে আওয়ামী লীগের সংসদ সদস্য হবার আশা রাখে সে কি আওয়ামী লীগের না? তাহলে এই যে লাঞ্ছিত হওয়া, এটা কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত অ্যাক্টর লাঞ্ছিত হয়নি, একজন আওয়ামী লীগার লাঞ্ছিত হয়েছে। এবং এই ন্যাশনাল অ্যাওয়ার্ডটাও সে পেয়েছে কারণ সে আওয়ামী লীগার। এই জিনিসগুলো পরিষ্কার আমাদের মনে রাখতে হবে। সো এই যে দেখেন, এই যে একজন ভদ্রলোক ধানমন্ডির এমপি হয়েছিলেন ফেরদৌস, জি, উনি তো ওনার সিনেমার ট্যালেন্ট দিয়ে তো উনি এমপি হননি, ঠিক না? রাজনৈতিক ময়দানে উনি কি করেছেন? কিছু করেননি। তার মানে উনি ছিলেন হাসিনার দোসর, তার জন্য উনি এমপি হয়েছেন। একই সাথে আপনি ওই যে যেই অনলাইন মেসেজিং গ্রুপের কথা বলছেন, ওখানে যতগুলো নাম দেখবেন, এখানে আমি নাম নিয়ে বারবার বলতে চাই না, বাট যতগুলো নাম দেখবেন তারা সবাই আওয়ামী লীগের এমপি হওয়ার জন্য নমিনেশন ফর্ম তুলেছিল। এবং মানে তারা সবাই এই রেজিম থেকে, মানে হাসিনার ফ্যাসিস্ট রেজিম থেকে অনেক কিছু পেয়েছে এবং আরও অনেক পাবার আশা রাখছিল। সো এদেরকে আমরা আসলে আর্টিস্ট তালিকায় না ধরে করাপ্ট ফ্যাসিজমের দোসর তালিকায় ধরা শুরু করাটা অত্যন্ত প্রয়োজন। এরা আমাদের মানে এরা হতেই পারে একটা অ্যাক্টর, মানে যেমন মনে করেন হাসান মাহমুদও তো হয়তো ছিল কিছু একটা, বা আরেকজন ছিল একটা উকিল, বাট তার ওই পরিচয়টা গুরুত্বপূর্ণ না।
তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় হলো যে সে হাসিনার ফ্যাসিস্ট রেজিমের দোসর ছিল এবং সেই হিসাবে সে জনগণের উপরে একদম ডিরেক্ট অত্যাচার নিপীড়ন করার জায়গাটা থেকেও পিছে হাঁটেনি। সো ওই যে আপনি বললেন গরম পানি ঢেলে দেবার কথা, এগুলো তারা বাংলাদেশের জনগণ যারা এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের নিপীড়নের জন্য এই ধরনের মানে নৃশংস কথাবার্তা বা কর্মকাণ্ড করতেও তাদের কোনো দ্বিধা হয়নি। মানে যদিও কথাটা আইনত প্রযোজ্য না, বাট আমি আসলেই মনে করি, এবং এটা হয়তো আমি একটা ইমোশনাল জায়গা থেকে বলছি, আমি আগেই বলিনি, আমি হয়তো ইমোশনাল জায়গা থেকে বলছি, বাট আমি আসলেই মনে করি যে এই ধরনের ব্যক্তিরা তারা মানে বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে আমার লজ্জা লাগে। মানে তাদের আসলে বাংলাদেশের নাগরিকত্ব থাকা উচিত কি না এটা নিয়ে একটু চিন্তা করা উচিত। এগেন আমি কিন্তু আইনি পর্যায়ে কথাটা বলছি না, আমি ইমোশনাল হয়ে কথাটা বলছি। বাট যে আমার দেশের জনগণের উপরে এই ধরনের নৃশংস অত্যাচার করার কথা বলতে বা করতে চাইতে যাদের একটুও বিবেকে বাধে না, তারা আসলেই কি এই দেশের নাগরিক হওয়ার যোগ্য? এই প্রশ্নটা ভাই আমি আপনার অডিয়েন্সের জন্য ছেড়ে দিলাম।